নমস্কার, ঘড়ির কাঁটায় রাত ৮টা, আর রাত ৮টা মানেই জবাব চায় বাংলা ময়ূকের সঙ্গে। ধরুন ভাগাড়ের মাংস, ওই ভাগাড়ের মাংস নিয়ে বিতর্ক হয়েছিল না, সেই ভাগাড়ের মাংস দিয়ে খুব সুন্দর করে রান্না টান্না করে আপনাকে খাইয়ে দেওয়া হলো কোনো রেস্তোরাঁয়, এবং তারপর আপনার রক্তবমি হলো, ওলা ওঠার মতন অসুস্থ হয়ে পড়লেন আপনি, আপনার পরিবারের লোকজন সবাই হাসপাতালে ভর্তি হলেন। ভগবান না করুক আপনার পরিবারের কেউ মারা গেল। এই দোকানদার, রাঁধুনি, দোকানের মালিক, তাদের বিরুদ্ধে মামলা করেন তো আপনারা। তাদের মধ্যে থেকে অনেকের লাইসেন্স বাতিল হয়, দোকানটা বন্ধ হয়, কেউ গ্রেপ্তারও হন। গ্রেপ্তারের পরে তাকে হাজতবাসও করতে হয়। ঠিক সেভাবেই পচা সবজি, বিষাক্ত কোনো পানীয়, এটা বেচা এবং তৈরি করা এবং খাওয়ানোর অভিযোগে আপনার নিশ্চয়ই মনে হয়েছে সেই কোম্পানি, এই ম্যাগি কোম্পানি, কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি, তাদের বিরুদ্ধে মামলা করার, যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের বিরুদ্ধে মামলা করার, এবং তাদের মধ্যে থেকে অনেকের যদি প্রমাণিত হয় তারা জেলে যায়। ঠিক এই আইনে যদি ধরে নিই আরেকটা পণ্য, যে পণ্য বা পরিষেবা আরেক ধরনের মানুষ দিচ্ছে, অর্থাৎ চিকিৎসা পরিষেবা। চিকিৎসাকে তো পরিষেবা হিসেবে ট্রিট করা হচ্ছে এই বর্তমান যুগে, অর্থাৎ চিকিৎসা পরিষেবার আওতার মধ্যে মেডিকেল কলেজগুলোকে আনা হচ্ছে, বেসরকারি হাসপাতালকে আনা হচ্ছে, সরকারি হাসপাতালের সাথে পিপিই মডেল চলছে। এই সমস্ত কিছু যদি পরিষেবা হয়, এর জন্য যদি সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, এই সমস্ত কিছু নেওয়া হয়, বিল তৈরি করা হয়, বলা হয় নির্দিষ্ট সময়ে আসবেন, পাই টু পাই যদি হাসপাতালগুলো বুঝে নেয়, একটা গ্লাভস, যে গ্লাভস আপনার কাজে, আপনার চিকিৎসার জন্য ব্যবহার হচ্ছে, তার জন্য যদি আপনাকে চার্জ করা হয়, আপনার ঘরে, যে ঘরে আপনি আছেন সেখানে ফিনাইল দিয়ে মোছার জন্য যে ভদ্রলোক মুছে যাচ্ছেন তার টাকাটাও যদি আপনাকে দিতে হয়, অর্থাৎ 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট বা গেস্ট হাউসের মতন হাসপাতালকে ট্রিট করা হয় একটা কনজিউমার প্রোডাক্ট হিসেবে, তাহলে সেই কনজিউমার প্রোডাক্ট বা সেই পরিষেবায় যদি গাফিলতি হয়, তাহলে তার দায় কেন হাসপাতাল কর্তৃপক্ষ নেবে না, ডাক্তারেরা নেবে না? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরছে। তার কারণ গোটা দেশ জুড়ে চিকিৎসায় গাফিলতির জন্য এবার ডাক্তারদেরও জেল হেফাজত হতে পারে, অর্থাৎ 2 বছর থেকে 5 বছর ডাক্তাররাও জেল হেফাজতে যেতে পারে। এই যে অন্ধ হয়ে গেলেন আমার বাংলার, আমার কলকাতা শহরের কিছু নাগরিক, সহনাগরিক, তার দায়টা কার? এরকম বহু কিছু যার দায় ডাক্তারবাবুরা নেবেন না, এটা বলে যে আসলে এই সমস্ত কিছুর জন্য দায়ী সিস্টেম। ঠিক সেই সিস্টেমকে প্রশ্ন করার জন্য আজ জবাব চায় বাংলা। ডাক্তারবাবুরা নিজেদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে তার জন্য আন্দোলন করছেন বা প্রশ্ন উঠাচ্ছেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু চিকিৎসক, তাদের যদি স্বার্থ সুরক্ষিত করাটা আমাদের দায় থাকে, যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন সেই রোগী এবং তার আত্মীয়দেরও যাতে স্বার্থটা সুরক্ষিত থাকে, সেটাও তো রাষ্ট্রের দায়িত্ব। এবং ঠিক সেই জায়গা থেকে যখন হাহাকার শুনতে পাচ্ছি, ওই বোধি বৃক্ষের মতন গাছের তলায় মাসের পর মাস ক্যান্সার পেশেন্ট থেকে কিডনির পেশেন্ট তারা পড়ে রয়েছে, কই ডাক্তারবাবু তো একবারও স্বাস্থ্যমন্ত্রীকে এটা নিয়ে বারবার রিপোর্ট জমা দিচ্ছেন না? এই প্রশ্নগুলো করছি, দায় ঠেলছি না, কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কারণ একটা সিস্টেম, সেই সিস্টেমটা শুধুমাত্র দোষারোপের ওপর চলতে পারে না। স্বাস্থ্যমন্ত্রী শুধুমাত্র রাজনীতি এবং বড় বড় কথা বলে পার পেয়ে যেতে পারেন না। স্বাস্থ্যমন্ত্রী অ্যাকাউন্টেবল, কারণ কি ট্যাক্সের টাকা আমরা দিই, আর সেই ট্যাক্সের টাকায় যে হাসপাতালগুলো তৈরি হচ্ছে সেখানে বেড আমরা পাই না। এমআরআই, নিউরোসার্জন, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে এখন বাংলার স্বাস্থ্য ব্যবস্থায়, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু বানানোর জন্য যারা দায়ী, তারা আজ আন্দোলন করে বলছেন যে 5 বছর 2 বছরের এই জেল এত মারাত্মক বিষয়। দুটো একসাথে কি করে চলতে পারে? 130 সেকেন্ডের এই প্রতিবেদনটা দেখবো শুধু বোঝার জন্য আমার বাংলার স্বাস্থ্য পরিষেবা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং কেন এই নতুন আইন আসলে যুগান্তকারী বা ভয়ানক একটা দিক উন্মোচন করতে পারে। দেখে নেব। और कोनो और किनारा नहीं सार
আমি আর পাচ্ছি না স্যার। দীর্ঘদিন ধরে আপনি কাঁদবেন না। স্যার আমার কোনো আর কিছু আমি খুঁজে পাচ্ছি না স্যার। একটা বেটা ছেলে পারে না আর আমি মেয়ে ছেলে স্যার। এসব জায়গায় নিয়ে যাচ্ছি, একবার আউটডোর ফার্স্ট হচ্ছে, আউটডোর দেখাতে হচ্ছে, আউটডোর দেখানোর পরে এমার্জেন্সিতে নিয়ে আসছি, তখন বেড বলে লিখে দিচ্ছে, তারপরও বেড নয়। টুকরো টুকরো এই ছবিগুলোই যেন বেআব্রু করে দিচ্ছে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে, যেখানে অসহায় অগুন্তি মানুষ। কলকাতা হোক কি জেলা, সরকারি হাসপাতালগুলির কঙ্কালসার পরিষেবার খেসারত দিতে হচ্ছে গরিব নিম্নবিত্ত আয়ের লোকজনকে। দিনের পর দিন ধরে চোখের জল ফেলা রোগী ও তার পরিজনের দুর্দশা দূর করতেই এবার কড়া ডোজের ওষুধ প্রয়োগ করল কেন্দ্র। নতুন ন্যায় সংহিতা আইনের আওতায় চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলেই জেল যাত্রা নিশ্চিত দোষী চিকিৎসকের, সঙ্গে গুনতে হবে জরিমানার টাকাও। ধরুন একজন ডাক্তার হয়তো মদ্যপ অবস্থায় রাত্রেবেলা এসে রোগীর অপারেশন করলো, তার হয়তো ডান কিডনিতে সমস্যা রয়েছে, সে বাঁ কিডনিটা বাদ দিয়ে দিল, কারণ সে মদ্যপ অবস্থায় অপারেশন করেছে। এই ধরনের একটা গ্রস নেগলিজেন্সের ক্ষেত্রে তখনই বলা আছে যে সেটাতে যাতে রোগীর প্রোটেকশন থাকে, ডাক্তাররা যাতে এই ধরনের নেগলিজেন্ট না হয়। এতেই যেন ঢিল পড়েছে ভীমরুলের চাকে। নতুন আইন চালু হতেই রেড়ে করে উঠেছে চিকিৎসকদের একাংশ। শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন, বিক্ষোভ। আজ আমাদের স্লোগান ভারতীয় ন্যায় সংহিতার এই নতুন আইন যা ডাক্তারদের স্বার্থ রক্ষার বিরুদ্ধে, তা আমরা মানছি না। আইন সবার জন্য সমান। যেখানে চিকিৎসা পরিষেবা পণ্যে পরিণত হয়েছে সেখানে কেন খাটবে না ক্রেতা সুরক্ষা আইন? কেন গাফিলতি হলে তার দায় নেবেন না চিকিৎসক? দোকানদার ভেজাল জিনিস দিলে তার যদি শাস্তি হয়, তাহলে ডাক্তাররা কি ভিন গ্রহের প্রাণী? কেন নিজের পেশার প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব জ্ঞানের পরিচয় দেবেন না চিকিৎসকেরা? স্যার আপনার পায়ে ধরে অনুরোধ করি স্যার, আমার কোনো আর কিনারা নেই স্যার। আপনি কাঁদবেন না। স্যার আমার কোনো আর কিছু আমি খুঁজে পাচ্ছি না স্যার। একটা বেটা ছেলে পারে না আর আমি মেয়ে ছেলে স্যার। রিপাবলিক বাংলা। আমার সাথে আজকে চিকিৎসকেরা রয়েছেন এবং তার পাশাপাশি বিশেষজ্ঞরা রয়েছেন যারা হয়তো এই রোগ, যে রোগটা এই মুহূর্তে বাংলায় দেখা দিচ্ছে এবং তার পাশাপাশি এই আইনটা নিয়ে কাটাছাড়া করতে পারবেন, এর প্রেসক্রিপশন দিতে পারবেন। যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে স্টুডিওতে রয়েছেন ডক্টর পুণ্যব্রত গুণ, চিকিৎসক। অপরদিকে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, বিজেপি মুখপাত্র এবং অবশ্যই চিকিৎসক। কবিউল হক, ডক্টর কবিউল হক চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অনলাইনে ইউএসএ থেকে রয়েছেন ডক্টর কুণাল সাহা, চিকিৎসক এবং যুগান্তকারী একটি কনজিউমার ফোরামের মামলা, চিকিৎসকদের বিরুদ্ধে করা একটি মামলা, সেই মামলায় প্রধান মামলাকারী ডক্টর কুণাল সাহা আমেরিকা থেকে রয়েছেন। সুভাষ দত্ত সমাজকর্মী আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমি ডক্টর কুণাল সাহা আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর কুণাল সাহা, আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে ডক্টর কুণাল সাহা ভার্সেস যে চিকিৎসকদের মামলাটি হয়েছিল, অনুরাধা সাহা আপনার স্ত্রীকে আপনাকে হারাতে হয় একজন চিকিৎসক। সেই চিকিৎসকের হেভিলি স্টেরয়েড দেওয়া, অ্যাডমিনিস্ট্রেট করার একটি অভিযোগ আপনি তুলেছিলেন এবং তারপর দীর্ঘদিন মামলাটা হয় এবং সেই মামলাটা শুধু যুগান্তকারী নয়, অনেকগুলো দরজা খুলে দিয়েছিল, চিকিৎসা ব্যবস্থার অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছিল। যদি আবার একবার বলেন যে আজকের এই রায়টা গোটা দেশে একটা আতঙ্কের সৃষ্টি করেছে চিকিৎসকদের মধ্যে এবং অনেকে খুশি হচ্ছেন যে এই 5 বছর জেল ডাক্তাররাও কেন যাবেন না, এক্ষেত্রে আপনার কি বক্তব্য? হ্যাঁ, নমস্কার। আমি বলি, একটা ছোট্ট কারেকশন করি। আমি এই মুহূর্তে কলকাতায় এসেছি, আমি আমেরিকায় থাকি বিগত প্রায় 35 বছর। মিস করলাম তবে আমি স্টুডিওতে আসার থেকে, বলুন। না, আমি মেবি আগে থেকে হলে আমি যাব। বলি, আমি অনুরাধার, আমার ওয়াইফ অনুরাধা was killed by wrong medicine by a ডাক্তার, তার নাম ডক্টর সুকুমার মুখার্জি, এবং তিনি এখনও এই সরকারের সঙ্গে যুক্ত আছেন, বর্ষিয়ান ডাক্তার। এবং সুপ্রিম কোর্টের ওই রায়টা কেউ যদি পড়ে, এইখানে বাকি চিকিৎসক বা বাংলার চিকিৎসকরা, তাহলে বুঝবে সুপ্রিম কোর্ট বলেছে ওই রায় সম্বন্ধে যে এই যে ডাক্তার মুখার্জি, উনি শুধু নেগলিজেন্ট ডাক্তার না, উনি ওনার কন্ডাক্ট ইজ সো ব্যাড, ইটস আনবিকামিং অফ এ ডক্টর, কোট অ্যান্ড কোট। মানে সুপ্রিম কোর্ট বলেছে এই ডাক্তারের ডাক্তার হওয়ার যোগ্যতাই নেই কোনো, নট যে পড়াশোনার জন্যে, কিন্তু তার কন্ডাক্ট। বাট দেখুন কি হয়েছে, সেই রায় 2009 সালের রায় এটা।
এবং এটা যুগান্তকারী, দেশের বাইরে, দেশে জানে সবাই তখন। তারপরে 2014 ওই মামলায় ঘুরে আসে, আবার তখন ক্ষতিপূরণের মামলাটা আবার হয়। সুপ্রিম কোর্ট বলে না না ওরা দোষী, ওদের কত ক্ষতিপূরণ দিতে হবে। তার জন্যে প্রায় 12 কোটি টাকা ক্ষতিপূরণ হয়। সেটা ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বললে কম বলা হবে। তারপরেও কিন্তু সাধারণ ক্ষেত্রে কনজিউমার কোর্টে এখনো যে বিচার হচ্ছে তাতে প্রথম কথা 100-র মধ্যে 99-এর বেশি % ডিসমিস করছে। তারা বলে দিচ্ছে কোনো গাফিলতি নেই, এবং এখানে বিরাট একটা ড্রব্যাক রয়ে গেছে আমাদের সিস্টেমে, তার জন্য এ তো হয় না। আর 2 নম্বর হচ্ছে যে যখন গাফিলতি বলছে সেখানেও দেখা যাচ্ছে নামমাত্র 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা একটা ক্ষতিপূরণ দিচ্ছে। দেখুন, এই সিস্টেম কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ইজ গ্রোসলি ফ্লড। এখনো এটার মধ্যে প্রচুর গাফিলতি রয়েছে। মার্জনা করবেন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি ইংলিশ এবং বাংলা মিশিয়ে যে কথাগুলো বলছেন আমার ভালো লাগছে, আবার পাশাপাশি আমি আতঙ্কিত হচ্ছি। আপনি যিনি আমেরিকাতে থাকেন, আপনার এত কন্ট্যাক্ট, সুপ্রিম কোর্ট অব্দি চলে যেতে পেরেছিলেন, 12 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে নিতে পেরেছিলেন, আপনি কিছুটা হলেও এখনো ডিসস্যাটিসফাইড, আপনিও সন্তুষ্ট নন। আমি ভাবছি আমার দর্শক যে প্রতিদিন রাত 8টায় জবাব চায় বাংলা খুলে বসে মাথা ভাঙা মেচোগ্রাম বা কাকদ্বীপ থেকে, যে হয়তো দার্জিলিং এর প্রত্যন্ত কোনো জেলায় রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের কি এটা একটা মোমেন্ট অফ রিজয়েস না? তাদের ক্ষেত্রেও সমস্যা। আমি তাদের জন্য ভাবছি, খুব ভালো প্রশ্ন। যারা এসএসকেএম হাসপাতালের সামনে মুর্শিদাবাদ থেকে আসে, একবার জবাব চায় বাংলাতে তাদের গল্পটা বলবার জন্য, তারা আমাকে বিশ্বাস করবেন না, অফিসের বাইরে চলে এসে ধন্যবাদ জানিয়েছিলেন। আমি তাদের কথা ভাবছি। আমি ডক্টর কুনাল সাহা, আপনাদের অনেক কিছু আছে, কিন্তু তারপরেও এদের কি হবে? না না, একদম রাইট। আমি বলি, অনুরাধার কেস শেষ হয়ে গেছে 2009, তো আজকে 2024। আমি কিন্তু এখন আমেরিকায় বসেও আমি হাজার এই যেরকম বললেন না, প্রত্যন্ত গ্রামে গঞ্জে গরিব মানুষরা অপচিকিৎসায় মরছে, পিপুল ফর বেটার ট্রিটমেন্ট আমি বানিয়েছি এখানে। এবং আমি এই যে এসছি, আমি মাঝে মধ্যেই আসি বছরে 2-3 বার করে কলকাতায় বা ইন্ডিয়াতে, এসে আমি কিন্তু এই ভিকটিমদের হয়ে লড়াই করছি। আমার সংগঠন রয়েছে, সেখানে লোক রয়েছে, কাজে বিচার হচ্ছে না। এমনকি অনুরাধার রায়, একটুখানি ভাবুন, অনুরাধার রায় আমাকে 15 বছর লড়াই করতে হয়েছে। আমি খরচ করেছি প্রবাবলি $1 to $1.5 মিলিয়ন, মানে বহু কোটি টাকা খরচ করেছি। আমি নিজে ডাক্তার, আমি দুনিয়া শুদ্ধ ডাক্তারের রায় নিয়ে এসছি, বলেছে এই চিকিৎসা হয় না। ডক্টর মুখার্জি যা করেছে ভাবা যায় না, কোনো ইতিহাসে নেই। তারপরেও কি হলো, মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গলের রাজ্য মেডিকেল কাউন্সিল বলে দিল এতে কোনো গাফিলতিই হয়নি। অনলি সুপ্রিম কোর্টে আমি জিতেছি, বাকি কিন্তু হেরেছি না। তাহলে দেখুন, যেটা সুপ্রিম কোর্ট বলছে এই ডাক্তার এমন বাজে, আনবিকামিং অফ এ ডাক্তার, তাকে ছেড়ে দেওয়া কি করে হচ্ছে এখানে? এবং এই রায়ের পরেও তাকে এখনো কিন্তু উঁচু পদে এই টিএমসি গভর্নমেন্টে বসে আছেন, তিনি এখনো বিচার করছেন, তিনি কমিশনে বসে গাফিলতির চিকিৎসার বিচার করছে সুকুমার মুখার্জি। ভাবুন একবার, একজন খুনি, কনভিক্টেড খুনি, যদি তাকে তার সার্ভ করলো সেন্টেন্স, টাকা দিয়ে দিয়েছে, তারপরে তাকে যদি বিচারকের আসনে বসিয়ে খুনের বিচার করতে দেওয়া হয়, ভাবুন, এক্স্যাক্টলি তাই হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি বাকিদের কাছে যাব, একদম ডক্টর শাহ, আমি বাকিদের কাছে যাব, কিন্তু এই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমি জানি না এর জন্য কার জেল হেফাজত হবে, আমি জানি না এর জন্য কার হাজতবাস হবে, কিন্তু এই ব্রেকিংটা এই মুহূর্তে দেখা প্রয়োজন। মেডিকেলে 18 জন রোগী যাদের চোখে ফের অস্ত্রোপচার হয়েছিল, আপনারা জানেন মেটিয়াবুরুজের যে আই হসপিটালে তাদের অপারেশন হয়েছিল, এবং তারা অন্ধত্বের দিকে চলে যাচ্ছিল, সম্পূর্ণ দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার আশা ক্ষীণ, জানিয়ে দিল কলকাতা মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজির কর্তৃপক্ষ তারা জানিয়ে দিল তাদের আবার চোখে দেখা সম্ভাবনা প্রায় নেই। সোমবার সকালেই ছাড়া হয় 9 জন রোগীকে, তাদের প্রত্যেকের দৃষ্টি শক্তি ফিরে আসা কঠিন শুধু নয়, অসম্ভব প্রায় এই মুহূর্তে। কলকাতা মেডিকেলে ভর্তি হন যে 20 জন রোগী। ফ্লুইডের গাফিলতির জন্য অন্ধত্বের দিকে চলে গেলেন এই 18 জন রোগী, তার মধ্যে থেকে 9 জনের ইতিমধ্যে আবার নতুন করে অপারেশন হয়, তারা আর অন্ধত্ব থেকে আলোর দিকে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আমি একেবারে সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন হয়ে যাওয়া কাকে বলে আমি ভাবতেও শিউরে উঠছে। আমি পূর্ণব্রত বাবুর কাছে যাই। পূর্ণব্রত বাবু, এর দায় কাকে নিতে হবে? মানে
এরমভাবে তো মানে হয় না, কাউকে তো হয় স্বাস্থ্যমন্ত্রীকে জেলে যেতে হবে, চিকিৎসকদের জেলে যেতে হবে, যে ফ্লুইড কিনেছিল তাকে জেলে যেতে হবে। মানে আমি বলছি যে আমি যতই বলি না কেন, ইটস আ কমোডিটি। মানে বেসরকারি হাসপাতালগুলোতে পাই করে বুঝে নেয় একটা গ্লাভস থেকে একটা টিস্যু পেপারের দামও। তাহলে যদি গাফিলতি হয়, আমরা কনজিউমাররা কেন পাই করে বুঝে নেব না? ভারত সরকার তো সেই কাজটাই করছে না। প্রথমত এই ডাক্তারের চিকিৎসায় গাফিলতি হয়েছিল, এই যারা অন্ধ হয়ে গেছেন তারা, এটা দুঃখজনক ঘটনা, কিন্তু সেটা ডাক্তারের গাফিলতিতে হয়েছে এইটা বলা সম্ভব না। কারণ যারা আই সার্জারি করেন, যারা ক্যাটারাক্ট সার্জারি একটা খুব সূক্ষ্ম অপারেশন এবং দক্ষ লোকেরাই এটা করেন, যে জিনিসপত্র দিয়ে অপারেশন করা হয় সেগুলোতে সম্ভবত জীবাণুমুক্তকরণ ঠিকমতো হয়নি, কিংবা ফ্লুইড যেটা ব্যবহৃত হয়েছিল সেটাতে কোনো গন্ডগোল ছিল। তো এইটা ডাক্তারের পক্ষে দেখা সম্ভব না। কিন্তু সেটার তো দায়ও, মানে আমি যদি এখন মানে কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আমি মানে ক্রস করছি না আপনাকে, কিন্তু এই যে আপনি স্টুডিওতে এলেন এই মুহূর্তে, আপনি যে চাটা খাচ্ছি, এই চায়ের মধ্যে যদি বিষ থাকে এবং আপনার কিছু হয়ে যায়, ভগবান না করুক, তাহলে তো তার জন্য প্রথমে আপনি আমার নামে কেস করবেন। আমি আপনার নামে মানে আমি ফেস দেখাচ্ছি, চ্যানেলের নামে করব। মানে ডাক্তারদের 7 খুন মার না, পার্টিকুলারলি এই যে আপনি ব্লাইন্ডনেস ডিউ টু সার্জারি, আই সার্জারি যেটা দেখাচ্ছেন ফেকো, এখানে যে গাফিলতিটা সেটা যদি ফ্লুইডের কারণে হয়, দ্যাট ইজ দ্য হসপিটাল রেসপন্সিবল ফর দিস। যে হসপিটাল প্রিজার্ভ করে, প্রকিওর করে, ইউটিলাইজ করে, মানে এবার আমাকে একটা কথা বলুন তো, আমি সেই হাসপাতালের টেলিফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন? আমি পেশেন্ট পার্টি হিসেবে সেই হাসপাতালকে ধরতে যাবো। মানে আপনারা হাসপাতাল দেখিয়ে দিচ্ছেন, সরকার দেখিয়ে দিচ্ছে ডাক্তারকে, ডাক্তার দেখিয়ে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে, অ্যাডমিনিস্ট্রেশন দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে। আমরা কোথায় যাব স্যার? আপনারা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন। হাসপাতাল তো সরকারি হাসপাতাল, সুপার স্পেশালিটি। হ্যাঁ, সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন, সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন। সরকারের বিরুদ্ধে সরকারটাকে আমরা তো সেটাই জানতে চাইছি। ধরুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যারা এই হসপিটাল মেইনটেইন করে, যারা এই হাসপাতাল, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বলবেন আমার পক্ষে দেখা সম্ভব নাকি কে কোন ড্রপ দিয়েছে, আই ড্রপ দিয়েছে, কে কোন ফ্লুইড দিয়েছে? প্রবলেমটা দেখুন, প্রবলেমটা হচ্ছে ঘুরে ফিরে আমরাই সাফার করব। টাকা আমরা দেব, সর্বশান্ত হব, মেডিক্লেমের টাকা পাবো না, মেডিক্লেমের টাকা পেলেও হয়তো মারা যাবে পেশেন্ট পার্টি, বডি ছাড়বে না হাসপাতাল। আমি বলছি এটাকে চেঞ্জ কি করে করা যাবে ডাক্তারবাবু? চেঞ্জ করার যে উপায়টা, চেঞ্জ করার উপায়টা খুব সহজ। মানে আমি এটাকে গরুর রচনা বলি। আমাকে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যার কথা বলেন, আমি বলি যে একটা গরুর রচনা আছে আমার। গরুর রচনাটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। যদি ইউনিভার্সাল হেলথ কেয়ার হয়, সরকার যদি সমস্ত নাগরিকের স্বাস্থ্যের দায়িত্ব নেয়, পাশাপাশি যদি এই বেসরকারি হাসপাতাল না থাকে, আপনি অসুস্থ হলে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন সেটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে যে কি হলে আপনি কি ওষুধ লিখবেন, কি হলে আপনাকে কি পরীক্ষা করাতে হবে, এবং এই সবগুলো যদি বিনামূল্যে হয়, হ্যাঁ, তার মধ্যে যদি ডাক্তারের কোনো ইকোনমিক সম্পর্ক না থাকে, তাহলে তার মধ্যে কোনো দুর্নীতির প্রশ্ন ওঠে না। আর এটা আমাদের দেশে বলে নয়, পৃথিবীর অনেকগুলো দেশ যেখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে, হেলথ ফর অল। পৃথিবীর মধ্যে যে কটা উন্নত দেশগুলোর মধ্যে একমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটা বাদ দিয়ে সমস্ত যে উন্নত দেশ সেখানে কিন্তু ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে। এমনকি তার জন্য বড় লোক হতে হয় না, আমাদের থেকে কম যাদের আয় সেরকম দেশ, সেটা তো আমাদের বাংলাতে স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত, এত কিছু কথার কথা আছে, কিন্তু বহু হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেয় না, আয়ুষ্মান ভারত বাংলাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। মানে এই সমস্যাগুলোর সমাধান কে করবে? আমি একবার ডাক্তারবাবু, সুভাষবাবু এই মুহূর্তে রয়েছেন, সুভাষ দত্ত। সুভাষবাবু, আপনি এই রায়টাকে কিভাবে, মাফ করবেন, এই আইনটাকে কিভাবে দেখছেন? ডাক্তারদেরও মেডিকেল নেগলিজেন্স, চিকিৎসায় গাফিলতির জন্য 2 থেকে 5 বছর অবধি জেলে যেতে হতে পারে যদি প্রুভ হয় যে সে গিলটি। আর সত্যিই তো, মানে হাসপাতালগুলো যদি সব পাই টু পাই বুঝে নেয়, হাসপাতালগুলো যদি বলে দেয় যে না এটার জন্য আরও এক্সট্রা 5,000 লাগবে, 10,000 লাগবে, ভুল হলে হাসপাতালগুলো দায় নেবে না কেন? ভুল হলে ডাক্তারবাবু দায় নেবেন না কেন?
না, দায়িত্ব নিতেই হবে। এই যে আইনটা যেটা হয়েছে এটা কিন্তু নতুন নয়। এই যে কুণাল শাহর ঘটনাটা মনে আছে তো, সে তো ডাক্তারকে সাজা পাইয়ে দিল এবং ফাইন হলো। সুতরাং ডাক্তারদের যদি নেগলিজেন্স প্রুভ করা যায়, রয়েছেন, আচ্ছা, ওনার সাথে আমার কথা হয়েছে বোধ হয় 94-95 সালে, উনি দিল্লিতে আসতেন সুপ্রিম কোর্টে কেস করতেন। সুতরাং এই যে কুণাল শাহ পেরেছিলেন, তিনি রিসোর্সফুল পারসন, তিনি মেডিকেল ফ্যাকাল্টি রয়েছে তার, সুতরাং সে লড়াই করে পেরেছিলেন, কিন্তু সাধারণ মানুষ পারত না। সুতরাং যদি আইনে প্রভিশন যদি থাকে ক্যালপেবল হোমিসাইড বা ইন্টেনশনাল মিসট্রিটমেন্ট, তাহলে ডাক্তারদের সাজা পেতে মানে এখানে তো কোনো বাধা নেই। কিন্তু সেটা কে ঠিক করবে? পুলিশ ঠিক করবে না, সেটা ঠিক করবে মেডিকেল স্পেশালি কনস্টিটিউটেড মেডিকেল টিম অফ এক্সপার্টস, তারা ঠিক করবেন। কিন্তু ঠিক হলে পরে তারা যদি, এমন মুশকিল হচ্ছে যে ফেটার্নিটি, এক ডাক্তার আরেক ডাক্তারের সম্পর্কে বলতে চায় না। আমি অনেকবার এইসব নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কারো ওই গা শোকাশোকি করে। সুতরাং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল হওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত সরকারের আন্ডারে। সেই তারা নির্ধারণ করবে যে কতটা নেগলিজেন্স হয়েছে কি না, এবং সেই অনুযায়ী তার সাজার মানে তারতম্য হবে। সাজার একটা ব্যবস্থা থাকা উচিত। আর একটাও থাকা উচিত, ডাক্তাররা যে অহেতুক এই যে টেস্ট করান, প্যাথোলজিক্যাল টেস্ট এবং 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 মেডিসিন প্রেসক্রাইব করেন, তারা প্রচুর ওখানে একটা কিন্তু ঘাপলা একটা, যদি চলতি ভাষায় বলি, রয়েছে। সুতরাং আইনেতে সেটাও আনা দরকার যে অহেতুক টেস্ট করানো এবং এবং আপনার বাজে মেডিসিন প্রেসক্রাইব করা বা দেওয়া, সেই ব্যাপারে ডাক্তারদের একটা কিন্তু বাধ্যবাধকতা থাকার মধ্যে আনা উচিত। শুধু যে ডেথ তা নয়, প্রি ডেথের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারদের একটা দায়বদ্ধতা আনতে হবে। এবং সেটা কিন্তু আমরা দেখছি দৈনন্দিন। আমি বলছি তো, আমার আত্মীয় প্যাথোলজিক্যাল টেস্ট করতে গেল, বলে ওই ডাক্তারের প্রেসক্রিপশন যদি হয় তাহলে এক্স টাকা, আর যদি অন্য ডাক্তার হয় তাহলে X+Y। কেন ওয়াই কেন? বলে ওনাকে আমরা কনসেশন দিন। তা নয়, উনি কমিশনটা নেন না আর অন্যরা কমিশন নেন। সুতরাং এই যে কমিশন ব্যবস্থা, এই যে ডাক্তারদের অন্যায়ভাবে উপরি আয় করা এবং মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া, এটাকেও আইনের একটা আওতায় আনতে হবে। আমি একদম সুভাষদা, আমি অর্চনাদের কাছে ঠিক এই জায়গা থেকেই যাব। দায় নেবেন না কেন ডাক্তারবাবুরা? মানে ডাক্তারবাবুরা তো সমস্ত প্রশ্ন, সমস্ত অ্যাকিউজেশনের ঊর্ধ্বে হতে পারেন না। আপনারাই বলেন যে আমরা ভগবান নই, আমরাও একটা পেশায় একটা পরিষেবা দিচ্ছি, তা আমরা মানলাম। আমাকে একটু দেখুন, ডাক্তাররা মানুষের চিকিৎসাটা করে, পরিষেবা দেয় এবং এই জন্য দায়বদ্ধ। সুতরাং আমরা যখন ডাক্তারিটা করি, আমাদের আজকে আপনি বলছেন ন্যায় সংহিতা এসছে, ডাক্তারদের কমোডিটি অ্যাক্ট বা জেল হবে, টাকা দিতে হবে, এটা নতুন কিছু নয়। ভারতীয় সংবিধানে আইপিসি আপনার 304 সেকশন এতে আগেও কিন্তু এই ডাক্তারদের যদি গাফিলতি, ডাক্তার ডিফাইন করা ছিল না, মানে এখানে নির্দিষ্টভাবে অর্চনা মজুমদার আপনার বিরুদ্ধে আঙুল উঠতে পারে না। আমাকে একটু প্লিজ বলুন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো নেগলিজেন্সি বাই ডক্টর যদি হয়, তাহলে কিন্তু সেখানে ডাক্তারকে আগেও শাস্তি পেতে হয়েছে। যেমন আপনি দেখেছেন অনুরাধা সাহা কেসে, না ওই একটাই, আপনারা দেখুন তিনবার একটাই বললেন। এছাড়া 2010 ডক্টর BL পট্টনায়ক, তিনি একটা চোখের সার্জারি করতে গিয়ে পেশেন্ট মারা গেছে এবং তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। মানে ওনাদের কি লাইসেন্স ক্যান্সেল হয়েছে ভারতবর্ষে? এখনো লাইসেন্স ক্যান্সেলের রেট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমাকে একটু প্লিজ বলুন, প্লিজ, আমি আপনাদের থেকেই জানার জন্য। 2004 সেখানে তিনি দুটো টুইন বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা ডেড স্টিল বর্ন ছিল, একটা প্রিম্যাচিওর ছিল। প্রিম্যাচিওর বাচ্চাটাকে হসপিটাল লিখে দিয়েছিল, দুটোই স্টিল বর্ন। এই কারণে হাসপাতালের পর্যন্ত লাইসেন্স ক্যান্সেল হয়েছিল 2010-এ। আপনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে যদি যান, প্রত্যেক দিন দেখবেন কি পরিমাণ আপনার মেডিকেল নেগলিজেন্সের কেস রেজিস্টার হয়, এবং সেখানে ডাক্তারদের রীতিমতো মেডিকেল কাউন্সিলের যে কমিটি তারা করেন, এবং করার পরে তাদের পানিশমেন্ট হয়। মেডিকেল আমাদের যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় 6 মাসের হয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল করে, অনেকে সেটা জানে না। অনেকে এটাও জানে না। দিদি, আমি একবার আপনাকে দেখাবো, আমাদের প্রতিনিধি সৈকত, এই ছবি মানে প্রতিদিন কোনো না কোনো হাসপাতালের বাইরে থেকে এই ছবি আসছে। এটা নিয়ে তো ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্যমন্ত্রীকে জানানো, সেটা আমরা দেখতে পাই না। এই ছবিগুলো বদলাবে কবে? একবার দেখি।
স্যার ওষুধ চলছে স্যার, এখানে দেখিয়ে যাচ্ছি স্যার। হঠাৎ যখন যন্ত্রণা করছে স্যার এখানে এসছি, আসার পরে এবার এখানে ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে বললো। তারপর মঙ্গলবারে এসছি, তার বুধবার দিনকে বাড়ি গেছি স্যার। রিপোর্টটা নিয়ে স্যার বললো, একটা স্যার বললো যে বৃহস্পতিবারে আসবে, বড় স্যার থাকবে। বড় স্যারের কাছে যাব স্যার, ওই যে ভিতরে যে টাপগুলো আছে মেয়ে ছেলেগুলো, ওগুলো আমার 6 নম্বরে পাঠিয়ে দিয়েছে। ডাক্তারবাবু বলেছে ক্যান্সার ধরা পড়ে গিয়েছে স্যার। এই পরে দিনের পর দিন যদি আমার লেট হয়ে যায়, আমার তো আর কিছু করার নেই। আমার মাথার উপরে কেউ নেই স্যার, আমি শুধু একা। আমার ছোট বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার যারা গরিব মানুষ কত ঘুরবো এইভাবে। আমার আর হাঁটার ক্ষমতা নেই স্যার, আমি আর হাঁটতে পারি না। ওই স্বামী নিয়ে এইভাবে ঘুরছি স্যার। আমি কি করবো? আমি কিভাবে আমি বড় স্যারের কাছে পৌঁছবো? আমি ঠিকঠাক কিভাবে আমি ট্রিটমেন্টটা পাবো স্যার? স্যার আমি এইভাবে আজকের 1 সপ্তাহ এইভাবে ঘুরছি স্যার, আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না। আমার স্বামী বলছে আমি এরকম করে আর ট্রিটমেন্ট করবো না, আমি ওর থেকে মরে যাই স্যার। কোথা থেকে এসছেন? আমি স্যার ওই 12 ওই যে শাসন থানা এলাকা থেকে এসছি স্যার। আমি আর পাচ্ছি না, আমার স্যার মাথার উপরে আর কেউ নেই স্যার। আপনার হাজবেন্ড এখন কোথায়? স্যার লাইনে দাঁড় করে রেখে এসছি স্যার। কোথায়? এই লাইনের পিছনে স্যার। স্যার আমি কোনো সুরাহা পাচ্ছি না স্যার, শুধু ভিতরের ওই যে মেয়ে ছেলে টাপগুলো স্যার কি কথা শোনাচ্ছে, আমি ওদের হাত ধরে অনুরোধ করছি, তাও স্যার শুনছে না। বলছে ওখানে যাও, যেখানে যেতে বলছি সেখানে যাও, তোমরা কথা শোনো না কেন? আমি বলি আমি বড় স্যারের সঙ্গে দেখা করব। বলে তোমরা বেশি বোঝো, যেখানে যেতে বলছি এও যে স্যার ও সেই স্যার। স্যার এরকম করছে স্যার। মানে আপনাকে যে ডাক্তার বলেছিল যে বড় সাহেবের কাছে যেতে, সেই বলে দেওয়ার পরেও ভেতরের নার্সরা স্টাফরা এইরকম ব্যবহার করছে স্যার। স্যার আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার। না আপনি উঠুন। আমার কোনো আর কিনারা নেই স্যার। আমি আর মেয়ে ছেলে হয়ে আমি আর স্যার আমি কোথায় যাব স্যার? একজন ক্যান্সারে আক্রান্ত একজন মানুষ, একজন মহিলা দীর্ঘদিন ধরে তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তাকে চিকিৎসক বলে দিয়েছে যে এইচওডি বা তার থেকে আরো উচ্চমানের চিকিৎসক, বড় স্যার, সেই বড় চিকিৎসকের কাছে যেতে চাইছিলেন, কিন্তু এই এসএসকেএম হসপিটাল রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবার শোকেস। এই এসএসকেএম হসপিটালের ভিতরে থাকা নার্স মহিলারা সেই বড় সাহেবের কাছে তাকে যেতে দেয়নি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার শোকেস এসএসকেএম হসপিটালের ভিতরের চিত্রটা বোধহয় এটা। আমার সাথে এই মুহূর্তে কবিউল হক রয়েছেন। কবিউল, আমার তো মনে হয় প্রতিদিন ভোট হওয়া উচিত। প্রতিদিন ভোট হলে অন্তত এই মহিলারা যারা হাতে পায়ে ধরেন, যারা প্রতিদিন চিকিৎসার জন্য এভাবে সরকারি হাসপাতালগুলোর সামনে পড়ে থাকেন, তাদের অন্তত কিছুটা হিললে হবে, তোমার মনে হয় না? দেখো, প্রতিদিন ভোটের জন্যই যে সব কিছু হচ্ছে এরকমটা তো নয়, কিন্তু এদের অবস্থা পরিবর্তন তো হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না কারণ রাষ্ট্রের অবস্থা তাই পরিবর্তন হচ্ছে না। আজকে রাষ্ট্র যদি সকলের জন্য স্বাস্থ্য, যেটা পূর্ণদা বললেন, যে সেই হেলথ ফর অল যেটা ইন্টারন্যাশনালি ডিক্লেয়ার্ড করা হলো যে সকলে স্বাস্থ্য পাবে, সেটা কি দিতে পেরেছে? কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার? তোমরা আয়ুষ্মান ভারত যে এখানে চালু করতে দিচ্ছে না, সেটা নিয়েও তো তোমরা বলছো না। বিমা ভিত্তিক চিকিৎসা কেন হবে? আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার তাতে হবে না? কে বলেছে হবে না? নিশ্চয়ই হবে। এবং যেখানে স্বাস্থ্য খাতে এই যে বিমাগুলোকে আয়ুষ্মান ভারত বলো বা স্বাস্থ্যসাথী, সবগুলোতে বিমা ভিত্তিক, তাহলে ভারত রাষ্ট্র বা তার যে রাজ্যগুলো আছে সেই অঙ্গরাজ্যগুলো তার পুরোপুরি স্বাস্থ্যের দায়িত্ব নিচ্ছে না কেন? এই যে নেগলিজেন্সের প্রশ্নটা আসছে, শুধুমাত্র সমস্ত রোগের দায় কি ডাক্তার? এই যে মিডিয়াতে দেখি মিডিয়া ট্রায়াল হয়, ডাক্তারের গাফিলতিতে মৃত্যু, এটা তো কোনো মানে হয় না। তাহলে এই যে যার চক্ষু যাদের নষ্ট হতে চলেছে, খুব দুঃখজনক হলেও সত্য, এর দায় কি শুধুমাত্র ডাক্তারের? হাসপাতালের? ডাক্তাররা যদি মুখ না খোলেন, ডাক্তার এই যে এসএসকেএম হাসপাতালে এই ছবি দেখাচ্ছি, ক্ষমা প্রার্থী, কিন্তু এসএসকেএম হাসপাতালেই যখন সুজয় কৃষ্ণ ভদ্রের একের পর এক চিকিৎসা, সেই চিকিৎসাগুলো কোর্টে রিপোর্ট জমা দিতে হয়, তখন তো ডাক্তারবাবুদেরকেই টেনে কোর্টে নিয়ে যেতে হয়। কবিউল, ডাক্তারবাবুরাও শুধু নিজের স্বার্থটা ভাবছেন, এদের স্বার্থ ভাবছেন? আচ্ছা, কখনো মনে হয় না কবিউল, যে এই বেসরকারি হাসপাতালগুলো যা পাচ্ছে, যা ভাবে চিকিৎসার প্রয়োজন সেগুলো করছে, কিন্তু রেগুলেট করছে না, ক্যাপিং করছে না, কখনো মনে হয় না তো ডাক্তারবাবুদের সেই সময় আন্দোলনটা করি?
যখন প্রবলেমটা তো সেই জায়গাতে কবিউল, যখন সরকার কনজিউমার্স প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে ডাক্তারদের নিয়ে এলো তখনই তো ব্যবসায়িক মনোবৃত্তি খুলে দিল। তো ব্যবসা তো হচ্ছে, গোটা বাংলা নয় গোটা দেশে বেসরকারি হাসপাতালগুলোতে ব্যবসা কি হচ্ছে না? এটা তো একটা প্রোডাক্ট। আমি বলছি না ব্যবসা শব্দটা খারাপ, কিন্তু এটা তো একটা প্রোডাক্ট আলটিমেটলি। তুমি পরিষেবা দিচ্ছ, তার বদলে আমি টাকা দিচ্ছি। সেই পরিষেবায় তুমি যদি ভুল দাও, আবারও বলছি একটা রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টের সাথে হাসপাতালগুলোকে তুলনা করতে হচ্ছে। রেস্টুরেন্টে যদি ভাগাড়ের মাংস দেওয়া হয়, তাতে যদি রক্তবমি হয়ে আমার বাড়ির বা তোমার বাড়ির কার কেউ অসুস্থ হয়ে পড়ে, যেভাবে কনজিউমার ফোরামে যাই ঠিক সেভাবেই হাসপাতালের বিরুদ্ধে যাচ্ছি। রাধুনিকে যদি জেলে নিয়ে যাওয়া যায়, তাহলে চিকিৎসককে কেন নিয়ে যাওয়া যাবে না? এই জায়গাতে তো তোমরাই নামিয়ে আনছো কবিউল। এই প্রশ্নটাই তো অমূলক যে কনজিউমারকে কেন, মানে কেন পণ্য হবে চিকিৎসা কেন এই হচ্ছে? এর দায় কি ডাক্তারের? এই দায় কি নার্সের? এর দায় কি স্বাস্থ্যকর্মীর? এর দায় তো সরকারের। তো যদি আঙুল তুলতে হয় তাহলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে হবে। অর্চনাদি দেখুন, আমি প্রথমেই বলি, পৃথিবীর যত উন্নত দেশ বা যেগুলোর কথা বলছেন, প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু এই বিমা ভিত্তিক চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। সেটা আমার যারা আছেন বসে কেউ অস্বীকার করতে পারবেন না। কিন্তু সেটা ভুল, আমাকে ভুল হোক, সারা পৃথিবী চলছে। এবং আয়ুষ্মান ভারত বলতে পারবো না, আমাকে না বলতে বলুন। প্রত্যেকটা দেশেই এই সিস্টেমে চলছে যে বিমা ভিত্তিক ইন্স্যুরেন্স কার্ড, সে আয়ুষ্মান ভারত হোক আর স্বাস্থ্যহীন স্বাস্থ্য সাথী হোক, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এখানে আপনার যেখানে সরকারের যে মানসিকতা, যে সরকার কি করছে, এখানে আমাদের পশ্চিমবঙ্গে 1500 জন মানুষের একজন ডাক্তার, যেখানে দেশের গড় হলো 850 মানুষের একজন ডাক্তার নেই। ডাক্তার রাখতে পারা যায় না, ডাক্তারদের পয়সা দেওয়া হয় না, ডাক্তারদের সম্মান দেওয়া হয় না, ডাক্তাররা পেটান খান। এই জিনিসগুলো মাথায় ডাক্তারকে দোষ দিলে হবে না। আমাদের যে সরকারি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় ডাক্তাররা ইচ্ছে করে কখনো কোনো পেশেন্টকে মৃত্যু মুখে পাঠায় না। এটা আমি একজন ডাক্তার হিসেবে কেউ যদি কিন্তু মদ্যপান করে কেউ যদি একটা সার্জারি করে, যেটা বারবার বলা হচ্ছে, আমাদের যে সিস্টেম, আমাদের সিস্টেমে ডাক্তারকে যে ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করতে হয়, সেখানে দাঁড়িয়ে হাসপাতাল ট্রিটমেন্ট, ইনডোর ট্রিটমেন্ট, আপনার এই যে চক্ষু ক্যাটারাক্টের একটা অঘটন ঘটলো, মর্মান্তিক ঘটনা, কোন সারা পৃথিবীতে দর্শক কোথাও এরকম হয় না। আমাকে বলুন অ্যারেস্ট কি হবে? আপনি বলুন না, আপনি বলুন অ্যারেস্ট কি হবে? কেউ কি অ্যারেস্ট হবে? দৃষ্টিশক্তি গেল, এর জন্য সম্পূর্ণ অ্যারেস্টটা কে হবে? রাজ্য সরকার। এবং রাজ্য সরকার অ্যারেস্ট হবে? রাজ্য সরকার কে? সেই ব্যক্তিটি কে? এই মিনিস্টার, এই হেলথ মিনিস্টারের একদিন স্বাস্থ্যমন্ত্রী থাকার ইয়ে নেই। কোন উন্নত দেশে হলে তিনি দায়িত্ব নিতে পারতেন না? যে আপনারা যখন বলছেন আপনাদের পেছনে চলছে 5 বছর অবধি জেল, ডাক্তারদের কেন আপনারা ডিফেন্ড করছেন? আপনি স্বাস্থ্যমন্ত্রীর পর্যন্ত জেল চেয়ে নিচ্ছেন, কিন্তু ডাক্তারবাবুরা, তাদের কোনো দায় নেই। ডাক্তারবাবুদের নিশ্চয়ই দায় আছে, তারা দায়বদ্ধভাবে অপারেশনটা করে। কিন্তু তাদের এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এটার জন্য ডাক্তারবাবুর পক্ষে কোন ফ্রিজে কবে কার কি রাখা আছে, কি ডেট, এটা ওটি নার্স দেখে তো, আপনারা সবাই মানেন তো। এবং এটা আসে ওয়ার্ড মাস্টারের খাতা থেকে। আরে অ্যাকাউন্টেবিলিটি থাকবে তো দিদি একজন খুব বিখ্যাত একজন রাঁধুনি বা শেফ, এটা সিস্টেম, সেই রাঁধুনি বা শেফ তিনি একটি মাংস রান্না করছেন, সেই মাংসটার মধ্যে বিষ মেশানো আছে। আরে সেটা তো জানতে হবে, বাবু কি করে জানতে হবে বিষ মেশানো আছে? সেটার জন্য তো ট্রায়াল থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আমি বরং বলবো বর্তমান ব্যবস্থায় আপনারা সেই জায়গাটা তৈরি করেননি। তার মানে আমাদের দেখুন, ডাক্তারদের একটা পরিবেশের মধ্যে কাজ করতে হয় যেখানে পুরো সেটআপ নিয়ে কাজ করতে হয়। ও একা চাইলেও পারবে না। এবং সেই সেটআপ ততক্ষণ কমবে না যতক্ষণ না আমার কথা একটাই, অর্চনাদি, আমি বাকিদের কাছেও আসবো। আমার একটাই এজেন্ডা, আমার একটাই কথাই, বাংলায় যে অবস্থায় আছি, মানে দক্ষিণ ভারতে চলে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, এটা কোনো কাজের কথা নয়। হয়তো তাদের চয়েস, কিন্তু যাদের চয়েস নেই, যাদের কম্পালশন এই বাংলাতে চিকিৎসা করার, এবং এমন একটা অ্যাটিটিউড করা হয় এখন, পূর্ণব্রতবাবু কিছু মনে করবেন না, সরকারি হাসপাতালে একটা বেড চাইলে যেন মনে হয় কিডনি চাইছি, আপনার থেকে একটা বেড চাইলে মনে হয় একটা কিডনি চাইছি। এরকম ভাবে নেতা মন্ত্রীদের কাছে যেতে হয় যেন মনে হয় যে মঙ্গল গ্রহের একটা সিট চাইছি। এই সিস্টেমটা কেন বন্ধ হবে না? দালাল রাজটা আপনারা কি জানেন না ডাক্তারবাবুরা, যে দালাল রাজ চলে, তৃণমূল নেতাদের কথাতেই ভিআইপি বেড পাওয়া যায়? কেন এগুলো চলবে পূর্ণব্রতবাবু? না, প্রথমত যে আমাকে প্রশ্ন করে লাভ নেই, আমি সরকারপন্থী চিকিৎসক না, আমি জানি, আমি বলছি পার্ট অফ দ্য সিস্টেম তো আপনারা প্রত্যেকে এখানে যারা বসে রয়েছে। আমরা
সমস্ত মানুষ চিকিৎসা পাক, এই দাবিটা আমরা বহুদিন ধরে করে আছি। মানে আমরা যখন ইন্টার্ন ছিলাম, মানে আমি যখন ইন্টার্ন ছিলাম 83, হ্যাঁ, তখন 7টা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা একটা বড় আন্দোলন করেছিল। সেই আন্দোলনটার নাম এবিজিডিএফ আন্দোলন। সেই আন্দোলনে আমাদের দাবিটাই ছিল, মূল দাবি ছিল যে হাসপাতালে যে পরিষেবা, সেই পরিষেবার উন্নতি হোক। আমরা বারবার এই ডিমান্ডগুলো করি। আপনি যদি আমাদের যে ডাক্তারদের সংগঠনগুলো আছেন, ডাক্তারদের সংগঠনগুলো মন্ত্রীকে বা হেলথ সেক্রেটারিকে আমরা যে চিঠিগুলো পাঠাই, সেগুলো যদি তারপরে দেখেন আপনারা কেন হয় না আমি জানি না। আমি একবার হয় না, তার কারণটা হচ্ছে আমি একজন ডাক্তার হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ যদি বাসিন্দা হিসেবে না, তাহলে আপনাদের খুব দুর্বল মানে সংগঠন হয়তো, কারণ এত বছর ধরে আপনারা সাংগঠনিকভাবে এই কথাগুলো বলছেন, তারপরেও হচ্ছে না। মানুষ যদি সচেতন না হয়, সাধারণ সমস্ত মানুষকে যদি এগিয়ে না আসে, আচ্ছা মানুষকে এগিয়ে আসতে হবে। আচ্ছা আমি একবার একটা টেলিফোনে একজন রয়েছেন, আমি দর্শকদেরকে আহ্বান করেছিলাম যে তারা ফোন করতে আমাকে। তারক বড়াল বীরভূম থেকে এই মুহূর্তে রয়েছেন। তারকবাবু, ময়ূক বলছি, খুব সংক্ষেপে আপনার বক্তব্য। আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে তারকবাবুর সাথে। অন্য টেলিফোন আমরা নেব। আমি একবার ডক্টর কুণাল সাহা হাত তুলছিলেন। ডক্টর সাহা এবং সুভাষবাবু দুজনের কাছে যাবো। ডক্টর সাহা বলুন। আমি এতক্ষণ আলোচনা শুনছি, তারা সবাই ডাক্তার, অধিকাংশ ডাক্তার এখানে। আমি নিজেও, আমি কলকাতা থেকে পাস করি, কিন্তু বহুদিন আমেরিকায় আছি। তো এখানে কিছু আমার মনে হয় এরা মিস ইনফর্ম বা মিস ডাইরেক্টেড অনেকেই আছে। ফর এক্সাম্পল, একটু আগে শুনলাম একজন বললেন যে পৃথিবীর সমস্ত দেশে ইন্স্যুরেন্স বেসিসে হচ্ছে। না, আমেরিকা প্রাইভেট ইন্স্যুরেন্স, কিন্তু উন্নত ইউরোপিয়ান দেশ, ইউকে NHS, ফ্রান্স, জার্মানি, এখানে কিন্তু সোশ্যাল মেডিসিন এভরিবডি উইল বি কভার। কাজে ইটস নট রাইট যে ইন্স্যুরেন্স দিয়েই হবে। 2 নম্বর যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ক্রিমিনাল কেস ডাক্তাররা বিরাট অ্যাজিটেশন করছে যে আমাদের জেল হবে। এটা একজন বললেন নতুন কিছু নয়। IPC 304 ক্যাপিটাল A অনুরাধার কেসেও আমি করেছিলাম, এবং অনুরাধার কেসে 3 জন ডাক্তার তারা গিলটি হয়েছিল, 3 মাসের জেল সেন্টেন্স হয়। কিন্তু মজার কথা আমি বলি, ভারতের ইতিহাসে আজ পর্যন্ত একজন ডাক্তারও জেল হেফাজতে যায়নি ফর নেগলিজেন্ট ট্রিটমেন্ট, একজনও না, ইনক্লুডিং অনুরাধা কেস। ওখানে গিলটি হয়েছিল কিন্তু আর জেলে যায়নি, অ্যান্ড ইভেনচুয়ালি ওভারটার্ন হয়ে যায়। তাহলে আমার এই ডাক্তার বন্ধুদের বলি, আইনের নেতাদের ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আইন যাই হোক, যেভাবে আইনের প্রয়োগ হয়, সারা দেশের ইতিহাসে একজন ডাক্তারও জেল খাটেনি ভুল চিকিৎসার জন্যে। এইখানে ইউকের একটা পাবলিকেশন আছে, জার্নাল অফ রয়্যাল সোসাইটি অফ মেডিসিন নাম করা জার্নাল, তারা 2006-এ একটা পাবলিশ করে। এখানে কেউ জানতে চাইলে আমার যোগাযোগ করলে আমি পাঠিয়ে দেবো। সেখানে তারা দেখে কজন ডাক্তার জেল খেটেছে। নাম্বারটা হচ্ছে, ইউকের কথা বলছি, ওই পেপারে পাবলিশ, আমার কথা না, কুণাল সাহের কথা না, যে টোটাল 85 বিগত 2 দশকে ওদের দেশে 85 ডাক্তার ক্রিমিনালি চার্জ হয়। ভারতের ক্ষেত্রে সেই সংখ্যাটা কত? অ্যাকুইটেড না, আমি বলেছি জিরো বললাম তো। আই এম চ্যালেঞ্জিং IMA or anybody can show me একজন ডাক্তার জেলে গিয়েছে। 25 জন ডাক্তার জেল খেটেছে ইংল্যান্ডে, যে দেশ চিকিৎসায় আমাদের দেশের থেকে অনেক এগিয়ে, সেটা নিয়ে তর্ক নেই। আমেরিকাতে আমি থাকি, সেখানেও বেশ কিছু ডাক্তার জেল হেফাজত হয়েছে। কিন্তু আমাদের দেশে এই আইন পুরনো, IPC-তে ছিল, একজন ডাক্তারও খাটেনি। এখন নতুন আইন হয়েছে, ভালো কথা, কিন্তু আইন হচ্ছে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এইটা। কিন্তু কি বিচার হবে? কারণ ডাক্তার যদি সঠিকভাবে অনেস্টলি সাক্ষী না দেয়, সেক্ষেত্রে আদালত ডাক্তারকে জেল দিতে পারবে না। কারণ মেডিকেল সায়েন্স ইটস এ কমপ্লিকেটেড সায়েন্স, ইটস ট্রু, সেটা আমি অস্বীকার করি না, সব কেউই করবে না। কিন্তু আমাদের দেশে, আমেরিকাতে, ইংল্যান্ডে আমরা ডাক্তাররা অনেস্টলি টেস্টিমনি দেয়, নিঃসন্দেহে যেটা ঠিক তাই বলে মেডিকেল সায়েন্সে। আমাদের এখানে রেজাল্ট দেখুন, এই ডাক্তারদের সংগঠন হচ্ছে মেডিকেল কাউন্সিল। আমেরিকা, ইংল্যান্ডে বহু ডাক্তারের লাইসেন্স বাতিল হচ্ছে। আমাদের এখানে
আমি ডিল করছি 26 বছর ধরে, মোর ল আমি এখানে ডিল করছি, আর এই হৃদয় বিদারক কাহিনী আমি পেয়ে পেয়ে না ইমিউন হয়ে গেছে। মানে আপনি খুব স্ট্রংলি এই আইনটাকে আপনি ডিফেন্ড করছেন। ডক্টর শাহ, আমি একবার একটা দর্শকের টেলিফোন নিয়ে নেব। করছি, কিন্তু ডাক্তাররা সৎ না হওয়া অবধি এই আইনের কোনো ইউজই হবে না। বেশ, একটা টেলিফোন এই মুহূর্তে যদি কেউ থাকেন, এই মুহূর্তে একটা টেলিফোন নিয়ে নেব এই মুহূর্তে। নমস্কার, আমি ময়ূক বলছি, কে বলছেন? হ্যাঁ, আমি তার বলছি, সিউড়ি বীরভূম। বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারদের গাফিলতির দায় কিন্তু নিতেই হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার, ডাক্তারদের রেফার করার টেন্ডেন্সিটা অনেক বেড়ে গেছে। ঠিক, ভালো পয়েন্ট নোট করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অর্চনা দিয়ে, এই রেফার রোগ, এটাও তো একটা ভয়ঙ্কর রোগ, এই ডাক্তারদের রেফার রোগ। আমি বারবার বলছিলাম, আমি বলছি কোনো কিছুতে রেফারের ক্ষেত্রে ডাক্তারদের দোষ নেই, চিকিৎসায় গাফিলতিতে ডাক্তারদের দোষ নেই, কিন্তু ডাক্তাররা তো একদম মুখ্য চরিত্রে, মানে হিরো যদি বলে সিনেমার যে ভাই আমার কোনো দোষ নেই, আমার কোনো ভূমিকাই নেই, তাহলে যে একেবারে জুনিয়র আর্টিস্ট তারা কি করবে বেচারা? আমি সবার প্রথমে যে অংশটা আপনি বলছেন যে মানে আমাদের যে মেডিকেল নেগলিজেন্স হলে ডাক্তারের শাস্তি পাওয়া উচিত কি উচিত না, আমি নিশ্চয়ই নেগলিজেন্স হলে ডাক্তারের শাস্তি পাওয়া উচিত, আমি শাস্তির পক্ষে, আমি ন্যায় সংহিতার পক্ষে। আমি কি জন্য পক্ষে? আমাদের অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছেন যে সাধারণ মানুষের যেখানে 5 বছর কারাদণ্ড হবে, নেগলিজেন্সে মৃত্যু হলে সেখানে ডাক্তারের 2 বছর, পরিষ্কার। আগে যেটা ছিল আইপিসি 304A-তে, সেখানে এই আইনটাই ছিল 2.5 বছর কারাদণ্ড হতো। হয়েছে কি হয়নি পরের কথা, এটা আমেরিকা না ইন্ডিয়া পরের কথা, কিন্তু আইনটা এই আছে। সুতরাং 2.5 বছরের জায়গায় এখন 2 বছর জেল। সুতরাং কোনো ডাক্তারের জেল বাসটা বাড়ায়নি, বরং আমি বলবো ন্যায় সংহিতা বেশি ডাক্তারদের জন্য জাস্টিফাই। এই জিনিসটাকে পলিটিসাইজ করা হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গা যেখানে ডাক্তারের সংখ্যা প্রতি 1800, 1600, 1500 মানুষের। না, কিন্তু রেগুলেট কে করবে দিদি? রেগুলেট করার একটা জায়গা আনতে হবে তো। মানে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে, তাদেরকে রেগুলেট করারও তো একটা জায়গা আনতে হবে। মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, একটা হাসপাতালে একটা গ্লাভসের দাম, যে তার ঠিক পাশের হাসপাতালে সেই গ্লাভসের দাম আলাদা হয়ে যায়। আবার জলের বোতলের দাম যে হাসপাতালে যে টাকা নেওয়া হয়, তার পাশের হাসপাতালে কবির এইটার রেগুলেশনটা নিয়ে তোমরা আন্দোলন কেন করবে না? মানে এটাও কি চিকিৎসকদের দায় নেই বলে? মানে পুরোটা হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছে কাজ করে, কাজ করে, মালিকানা নয়, মালিকানা নয়, কিন্তু চিকিৎসক তো বারবার এই যে টেস্ট, এতগুলো টেস্ট দেয়, এটা তো হাসপাতালের মালিক দেয় না, এগুলো তো ডাক্তারেরা হাসপাতালের মালিকের সাথে কথা বলে নিশ্চয়ই দেন না। তাহলে কারা দেয়? টেস্ট থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, আমরা তাহলে নার্সকেই ভরসা করবো বেশি চিকিৎসকের থেকে? মানে পয়েন্ট হচ্ছে এমন একটা স্যাচুরেশন পয়েন্টে যাচ্ছে যেখানে বাংলার মানুষ জবাব চাইছে। অফকোর্স ডাক্তার সবার উপরে চিকিৎসাটা দেন, এবং রোগীর সবার উপরে কি মুখ্য চরিত্র, সিনেমায় মুখ্য চরিত্র যেরকম নায়ক, ঠিক সেরকম চিকিৎসক এই স্বাস্থ্য ব্যবস্থার মুখ্য চরিত্র। সুতরাং দায়বদ্ধতা ডাক্তারের, কিন্তু ডাক্তারের অবস্থাটা চিন্তা করুন। হাসপাতালে সে একজন পেই, একটা টাকা মাইনে দিয়ে তাকে রাখা হয়, সে সার্ভিস দেয়। প্রাইভেট হাসপাতালে কথা বলছে, সেখানে হাসপাতাল কি করছে? হাসপাতাল এর উত্তর কি তুমি সাপোর্ট করো? কেন সিস্টেমকে দুষবেন না? এক্স্যাক্টলি, এই কবিউল, এই সিস্টেম, এই সরকার এইটা করে আমরা কোন দুয়ারে ঘুরবো? সে কারণেই কি আসলে চিকিৎসককে সামনে পেলে চিকিৎসকের উপর সমস্ত ক্ষোভ উগড়ে দেয়? চিকিৎসক নিগ্রহ তো ক্রমাগত বাড়ছে, এবং তার বিরুদ্ধে আমরা লাগাতার রিপাবলিক বাংলা খবর করেছি, কিন্তু শুধুমাত্র চিকিৎসক নিগ্রহ না, গাফিলতির অভিযোগও বাড়ছে। গাফিলতির অভিযোগ আর গাফিলতি তো এক নয়, সেটাকে প্রুভ করার বিষয় আছে। এই যে আইনটা যেটা আসছে, এই আইনের অপব্যবহার হবে না তার কি গ্যারেন্টি আছে? সেকেন্ড হচ্ছে যে এর মধ্যে ডাক্তার পেশেন্ট যে অবিশ্বাসের সুর বাতাবরণ তৈরি হবে, এতে ডাক্তাররা আরো সেকি হয়ে যাবে, ডাক্তাররা চিকিৎসা করতে ভয় পাবে, কোনো রিস্ক নিতে ভয় পাবে না। কেন রিস্ক নিতে ভয় পাবে? কেন? কারণ না, এটা তোমরা তো বন্ড সাই করে নাও না। মনে করুন একজনকে একটা লোকাল অ্যানাস্থেটিক দিয়ে অবশ করতে হবে, কিংবা একজনের দাঁত তোলা হবে, তাকে লিগ্নোকেন ইঞ্জেকশন দিয়ে দাঁতটাকে অবশ করতে হবে। সেই লিগ্নোকেনে কারুর যে অ্যালার্জি নেই, হবে না, কেমন করে জানবো? তার যে তার সাইড এফেক্টে কিংবা অন্য কোনো কারণে তার যে, মানে এখন থেকে কি আপনারা ভয় পেতে শুরু করেছেন? ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু যেটা হবে যে এই আইনের ফলে ডাক্তাররা আরো
সাবধানী হয়ে যাবে। বেশ বেশ, আমার সাথে এই মুহূর্তে টেলিফোনে টালিগঞ্জ থেকে একজন দর্শক রয়েছেন, আরতি বৈদ্য। আরতিদি, খুব সংক্ষেপে বলুন। আমি ময়ূক বলছি, একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা। হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে আরতি বৈদ্য বলছি। আমার মামা গাফিলতিতেই মারা গেল, ডাক্তারদের ভুল চিকিৎসায়। আমার মামা ব্যায়াম করতে গিয়ে হাতে একটু লেগে গেছিল, তা হাতে লাগার পরে ওনারা ফুলে যায় যখন হাতটা, আমরা এমআর হসপিটালে আমার মামাকে নিয়ে যাওয়া হয়। ওখানটা দেখে বলছে ওনার হাতে ফোক দিচ্ছে বলে ওখানকার কিছু ওষুধপালা দিয়েছিলাম, পেটের আমার গেছে যে কমছে না, বললো ওই জায়গাটা কেটে বাদ দিতে, ওখানে ফোড়া হয়েছে কেটে বাদ দিতে হবে। এবার ওই জায়গার মাংসটা কেটে বাদ দিয়ে দিল স্যার। কাটার পরে ওখানে ইনফেকশন হয়ে গেল, আস্তে আস্তে ইনফেকশনে হাত মামার পুরো ফুলে গেল, মানে একটা হাত অনেকটাই ফুলে গেছে, মানে হাত দিচ্ছি পুরো হাতটা ঠান্ডা মামার। তারপর ওখান থেকে বললো ঠিক আছে আপনারা আমরা ভুল করে গেছি। এরকম হলো কেন? আমরা বললাম যখন বলছি আমরা ভুল করে ফেলেছি, আমরা বুঝতে পারিনি ভুল হয়ে গেছে। আমাদের মাথার উপরে স্যার কেউ নেই যে প্রতিবাদ করবে, ডাক্তারের সাথে কোনো কেউ কথা বলবে। আমার মামা, আমার মা বয়স্ক মানুষ, আর আমি এই কদিনই ছিলাম। ফের ওখান থেকে মামাকে নিয়ে গেলাম আমরা পিজি হসপিটালে, 3 দিন বাইরে মামা পড়েছিল, একটু চিকিৎসা করিয়েছিল। ফের ওখান থেকে বলা হলো যে ঠিক আছে আমরা যেখানে ছিল ভাঙড়ে ওখানেই নিয়ে যান। ওখানে নিয়ে গেলাম, ওখানটাও এরকম ফেলে রাখলো, তারপরে আইসিইউতে দিল, মামা মারা গেল। একদম। আরতিদি, আমি জানি এই জায়গাগুলো থেকেই আমরা দিশেহারা হয়ে পড়ি, আমরা বুঝতে পারি না যে কাকে ধরবো, সরকারকে, সিস্টেমকে, রাষ্ট্রকে। আমরা শুধু একটা জিনিস বুঝি, আমরাও তো পাই টু পাই বুঝে নেব, হাসপাতালগুলো যদি পাই টু পাই সব বুঝে নেয়। এবং সেই জায়গা থেকে বাংলার মানুষের কাছে আমার প্রশ্ন ছিল, ডাক্তারদের দায়িত্ব মনে করাতে ন্যায় সংহিতাই ঠিক পথ। সোশ্যাল মিডিয়াতে যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, ফেসবুকে 96% মানুষ বলছেন হ্যাঁ, ডাক্তারদের নিজের দায়িত্বটা মনে করাতে আবার ন্যায় সংহিতাই ঠিক পথ, 2 বছর থেকে 5 বছর জেল। ইউটিউবে এই মুহূর্তে 95% মানুষ বলছেন হ্যাঁ, 5% মানুষ বলছেন না। এবং এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে, ইউটিউব দেখছেন, এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে 100% মানুষ বলছেন ডাক্তারদের নিজের দায়িত্ব মনে করাতে ন্যায় সংহিতাই ঠিক পথ। আমরা বাংলায় এই লাগাতার ক্যাম্পেইনটা চালিয়ে যাব। নেতা, মন্ত্রী, আমলা, সন্ত্রী তারা চোখের অপারেশন করাতে আমেরিকা চলে যেতে পারেন, দুবাই চলে যেতে পারেন। আমার বাংলার কিছু মানুষ চোখের অপারেশন করাতে গিয়ে অন্ধ হয়ে গেল। প্রশ্ন তো করবোই, জবাব তো চাইবই।